আসসালামু আলাইকুম। বারিধারার নাজমুল উলুম আলিম মাদ্রাসার অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে সবাইকে স্বাগত। শুরুতে আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আল্লাহ তাআলাকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান স্যার ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুজ্জামান সাহেবকে। আজকে আমরা পৌরনীতির দ্বিতীয় পত্রের একটি অধ্যায় থেকে কিছু পাঠ শিখব। চলো আমরা পাঠে চলে যাই। আমরা পৌরনীতির দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই সম্পর্কে কিছু জানব। আজকের পাঠ থেকে আমরা কি কি জানবো সেই সম্পর্কে একটা প্রথমেই বলে নিচ্ছি। আজকের আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং এইখানে অধ্যায়ে আমরা যা শিখবো তা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান কি, সরকারি কর্ম কমিশন কি, এর গঠন, ক্ষমতা ও কার্যাবলী। চলো পাঠে চলে যাই। প্রথমে আসে সাংবিধানিক প্রতিষ্ঠান কি। আমরা জানি একটি রাষ্ট্র পরিচালনার দলিল হচ্ছে সংবিধান। সংবিধান ছাড়া একটা রাষ্ট্রকে নাবিক ছাড়া বা কান্ডারি ছাড়া জাহাজের সাথেও তুলনা করা যায়। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর, এবং স্বাধীনতার পরপরই 1972 সালের 16 ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর রয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান কি, এইটার যদি আমি সংজ্ঞা বা ছোট আকারে বলি, যেই প্রতিষ্ঠান সমূহের উল্লেখ সংবিধানে থাকে বা রয়েছে, এবং যেই প্রতিষ্ঠানের গঠন, ক্ষমতা, কার্যাবলী যাবতীয় সবকিছুই সাংবিধানিকভাবে নিয়ন্ত্রিত হয়, সেই প্রতিষ্ঠান সমূহকে কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান বলে। বাংলাদেশের সংবিধানও এরকম কিছু প্রতিষ্ঠানের উল্লেখ রয়েছে। তার মধ্যে মূলত 4টি প্রতিষ্ঠানকে আমরা প্রধান হিসাবে জানি। সে 4টি প্রতিষ্ঠান কি কি? এক হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। আজকের অধ্যায়ে আজকের আমাদের এই পাঠে মূলত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সম্পর্কে জানব। চলো আমরা পাঠে চলে যাই। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যা বাংলায় ইংলিশে যদি আমরা বলি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি নামেও আমরা চিনি। সাধারণত আবার অনেকে আমরা কিন্তু পিএসসি বলি, কিন্তু এটা মূল পুরো ফর্ম হচ্ছে কি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আজকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই বলে নেই, আধুনিক রাষ্ট্র কিন্তু কোনো পুলিশি রাষ্ট্র নয়। আধুনিক রাষ্ট্র হচ্ছে ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমূলক রাষ্ট্র। জনকল্যাণমূলক রাষ্ট্র হওয়ার কারণে আধুনিক রাষ্ট্রের লক্ষ্যই থাকে জনগণের কল্যাণ সাধন করা। এই কল্যাণ সাধন করতে গিয়ে যাবতীয় সকল সরকারি কাজ তদারকির জন্য একটি বাহিনীর দরকার হয় বা যোগ্য কিছু কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজন পড়ে। সেই কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেওয়া, তাদের বদলি, পদোন্নতি, যাবতীয় পরীক্ষা, সকল কিছু পরিচালনার জন্য প্রত্যেকটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রেই কিন্তু একটি কর্ম কমিশন থাকে। সেরকম বাংলাদেশে যে কর্ম কমিশনটি আছে সেটা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে পরিচিত। এই কমিশনটি গঠিত হয়েছিল 1972 সালের 8 এপ্রিল রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি আদেশ জারির মাধ্যমে। প্রথম যখন জারি হয় তখন 2টি কর্ম কমিশন গঠিত হয়েছিল। একটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রথম, এবং দ্বিতীয়টি হচ্ছে কি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্বিতীয়। প্রথম কমিশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হতো, এবং দ্বিতীয় কর্ম কমিশনের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হতো। কিন্তু পরবর্তীতে 1977 সালের 22 ডিসেম্বর থেকে বাংলাদেশে মূলত একটি সরকারি কর্ম কমিশনই চালু রয়েছে, এবং তার মাধ্যমে যাবতীয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়। এখন চলো আমাদের বর্তমানে প্রচলিত বা যেই সরকারি কর্ম কমিশনটি রয়েছে তার গঠন সম্পর্কে জেনে নিই। তার গঠন হচ্ছে কি সংবিধানের 2য় পরিচ্ছেদের 137 নং অনুচ্ছেদ ও 138 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যদের রাষ্ট্রপতি ওরা নিযুক্ত হবে। এবং সদস্য সংখ্যা কেমন হবে? সদস্য সংখ্যা অনূন্য 6 জন এবং অনূর্ধ্ব 15 জন হবে। তার মানে কি সভাপতি সহ সর্বনিম্ন 6 জন এবং সর্বোচ্চ 15 জন, এর মাঝেই কিন্তু এদের সদস্য সংখ্যা থাকবে। এবং এদের নিয়োগটা কে দিবে? নিয়োগ দিবেন রাষ্ট্রপতি নিজে। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে নিয়োগ দিবেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত থাকবে। শর্ত কি? এই নিযুক্ত কর্মচারীদের অর্ধেকের বেশি 20 বছর সরকারি কর্মে নিয়োজিত ছিলেন এরকম হতে হবে। তার মানে রাষ্ট্রপতি চাইলেই যে কাউকে নিয়োগটা দিতে পারবেন না, অন্তত পক্ষে 50%
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গ সরকারি কর্মে 20 বছরেরও বেশি বা 20 বছর কাল অভিজ্ঞতা ছিল, এরকম ব্যক্তিদের মাঝখান থেকেই কিন্তু নিয়োগ দিতে হবে। এখন এই ওদের পদের মেয়াদে যদি আমরা যাই, পদের মেয়াদ সংবিধানের 139 নং এবং অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের পর হতে 5 বছর বা 65 বছর পূর্ণ হওয়া পর্যন্ত তারা দায়িত্বে নিযুক্ত থাকবেন। আমি তোমাদের সুবিধার জন্য, তোমরা যদি আমাদের স্ক্রিনে দেখো, আমি গুছিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য যে কি লিখেছে। 139 নং অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের পর হতে 5 বছর বা তার বয়স 65 বছর পূর্ণ হওয়া পর্যন্ত। তার মানে কি, যিনি দায়িত্ব গ্রহণ করবে তার দায়িত্ব গ্রহণের পরে যদি তার বয়স 65 হয়ে যায় সেই পর্যন্ত সে নিযুক্ত থাকবে, অন্যথায় 5 বছর পর্যন্ত নিযুক্ত থাকতে পারবেন। এক্ষেত্রে কিছু শর্ত থাকে, তাদের যখন মেয়াদ শেষ হবে তারপর তারা অন্য কোথাও কোনো সরকারি কর্মে নিযুক্ত হতে পারবে না। চাইলে পুনরায় আরেক মেয়াদের জন্য তারা নিযুক্ত হতে পারবে, কিন্তু অন্য কোনো সরকারি কর্মে তারা নিযুক্ত হতে পারবে না। এখন আসো আমরা যাই এর শাখা সমূহ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কিছু শাখা আছে, সেই শাখাগুলো নিয়ে একটু আলোচনা করি। এই শাখাগুলোর মাধ্যমেই কিন্তু সরকারি কর্ম কমিশন তাদের কার্যাবলীগুলো পরিচালনা করে থাকে। কি কি শাখা সেগুলা? সংস্থাপন শাখা, হিসাব শাখা, পরীক্ষা শাখা, নির্বাচন শাখা, নিয়োগ শাখা, গবেষণা ও পরিসংখ্যান শাখা, মনস্তত্ত্ব শাখা, গোপনীয় শাখা। এবং এই যে শাখাগুলোর নাম আমি বললাম, এই প্রত্যেকটি শাখায় কিন্তু একজন কর্মকর্তা নিযুক্ত থাকেন এবং এই আমাদের সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়টি ঢাকায় অবস্থিত। এটা ছাড়াও দেশের 6টি বিভাগীয় শহরেও এদের বিভিন্ন অফিস রয়েছে। ঠিক আছে, এখন আমরা চলো পরবর্তীতে জানি যে এই সরকারি কর্ম কমিশন কি রকম দায়িত্ব এবং কার্যাবলীগুলো তারা পালন করে, তাই না? বাংলাদেশের সংবিধানের 140 এবং 41, তাহলে আমরা যদি একটু আবার পিছনে যাই তাহলে কি জানছি, 38, 39 নং 138 এবং 39 নং অনুচ্ছেদ অনুযায়ী তাদের গঠন, তাই না? 39 নং অনুচ্ছেদে আমরা কি জেনেছিলাম? তাদের পদের মেয়াদ সম্পর্কে। আর এখন আমরা যাচ্ছি যে সংবিধানেই 140 এবং 41 নং অনুচ্ছেদ, সেইখানে এই সরকারি কর্ম কমিশনের দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ব, কর্তব্য বা কার্যাবলী সম্পর্কে কিন্তু লিপিবদ্ধ করা আছে। তো তারা মূলত কি কাজগুলা করে, এক যদি আমরা পয়েন্ট আকারে দেখাই, নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা করে। পয়েন্ট আকারে যদি আমি নেই, নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা। নিয়োগের উদ্দেশ্য কি? পরীক্ষা। কাদের নিয়োগ দিচ্ছে? যে সরকারি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য নিয়োগের যেই পরীক্ষাগুলো লাগে, সেই পরীক্ষা 5টা ধাপে হয়। সবগুলো পরীক্ষার নিয়ন্ত্রণ এবং পরিচালনা কিন্তু সরকারি কর্ম কমিশন করে থাকে। তার যেমন 5টি ধাপের পরীক্ষা, কি কি পরীক্ষা হয় আমরা মোটামুটি আমাদের কিন্তু আমরা জানি যে প্রিলিমিনারি পরীক্ষা বলে বিসিএস। আমি যদি সেটাকে আমরা নর্মালি লেখার জন্য লিখি, তুমি কি লিখবে? প্রাথমিক বাছাই পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, সর্বশেষ ধাপ হচ্ছে কি পুলিশি তদন্ত। এই 5টা ধাপের পরীক্ষাই পরিচালনা করবে সরকারি কর্ম কমিশন। এটাই হচ্ছে মূলত এই কর্ম কমিশনের প্রধান দায়িত্ব। এছাড়াও এরা আর কি দায়িত্ব পালন করে? পরামর্শ প্রদান। কাকে পরামর্শ প্রদান করে? সরকারি কর্ম কমিশন এই কর্মকর্তাদের নিয়োগ পরিচালনার জন্য তাদের বদলি, অবসর, বেতন ভাতাদি বিভিন্ন কার্য পরিচালনার জন্য প্রয়োজনে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করে থাকে। এছাড়া এরা আরেকটা কাজ করে কি, বার্ষিক রিপোর্ট প্রদান। বার্ষিক রিপোর্ট প্রদান ওই এই কর্ম কমিশন প্রতি বছর মার্চের প্রথম দিনে বিগত বছরের মানে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়ে যাবতীয় তারা কি কাজ সম্পাদন করলো বা ওটা ছাড়াও কোন ক্ষেত্রে কোনো পরামর্শ, যেমন ধরো যে সকল কমিশনের কোনো পরামর্শ গৃহীত না হয়ে থাকলে সেই ক্ষেত্রে পরামর্শ গৃহীত না হওয়ার কারণ এবং কি কারণে পরামর্শগুলো গৃহীত হলো না, তাছাড়া যে পরামর্শগুলো কমিশন দিয়েছিল কিন্তু তাদেরকে গ্রহণ করেনি, কেন করেনি সেই ধরনের কারণ দর্শানো, এই জাতীয় যাবতীয় বিষয় সম্পর্কে একটা বার্ষিক রিপোর্ট রাষ্ট্রপতিকে পেশ করে, যেটা বছরের মার্চ মাসের প্রথম দিনে রিপোর্ট পেশ করতে হয় বিগত বছরের 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত ঘটনাবলীর উপরে। ঠিক আছে, এই ছাড়াও কিন্তু সরকারি কর্ম কমিশন বার্ষিক পদোন্নতির
বার্ষিক পদোন্নতি, বদলি ও প্রেষণে নিয়োগ, এই কাজগুলোও করে থাকে। কিরকম? বার্ষিক পদোন্নতি 1981 সালের সিভিল সার্ভিস নিয়োগ বিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মকর্তাদের পদোন্নতি, বদলি ও প্রেষণে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাজ সরকারি কর্ম কমিশন করে থাকে। তার মানে কি বুঝতে পারছি আমরা যে এই যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মকর্তা কর্মচারী যাদের রয়েছে তাদের পদোন্নতি, তাদের বদলি, তারপর প্রেষণে নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ের সিদ্ধান্ত গুলা কারা নেয়? মূলত সরকারি কর্ম কমিশন। এছাড়াও ওরা উন্নয়নমূলক কাজেও পরামর্শ দিয়ে থাকে। এখন আমরা যদি আমাদের এই পাঠের এই পর্যন্ত আসি, আমরা আজকে কি জানলাম? সরকারি কর্ম কমিশনের গঠন, ক্ষমতা এবং এদের দায়িত্ব ও কার্যাবলী, তাদের পদের মেয়াদ, এছাড়াও আরো কিছু জিনিস আছে। যে সরকারি কর্ম কমিশনের মর্যাদা, এই কমিশনের মর্যাদাটা কি? তোমরা যদি একটু আমাদের স্ক্রিনের দিকে খেয়াল করো, কমিশনের মর্যাদা বলতে বোঝাচ্ছে যে তাদের মর্যাদাটা কিরকম হবে। তারা এই প্রত্যেক সদস্যবৃন্দ সুপ্রিম কোর্টের যে বিচারপতিদের যে মর্যাদা, সেই সমপরিমাণ মর্যাদা তারা ভোগ করবে। তার মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা যেই মর্যাদা ভোগ করে সেই মর্যাদা কিন্তু তারা অধিকারী হবে। এখন তাদের এখানে আমি একটা বিষয় তোমাদের হয়তো ব্যাখ্যা করা হয়নি, যে এদের তাহলে অপসারণ পদ্ধতিটা কি হবে। অপসারণ পদ্ধতি হচ্ছে যে প্রধান বিচারপতিদেরকে যেই সকল কারণে অপসারণ করা হয়, ঠিক একই কারণে এই কমিশনের সদস্যবৃন্দের সভাপতি সহ সকল সদস্যের অপসারণ পদ্ধতি বিবেচিত হবে। তার মানে কি, যে প্রধান বিচারপতি যে সকল কারণে অসমর্থ বলে বিবেচিত হবে, এখানকার সদস্যরা সেই একই কারণে অসমর্থ হবে। এছাড়া যদি সংসদের 2/3 সদস্যের ভোটের মাধ্যমে কোনো কারণে দেখা গেল এদের সদস্যরা কেউ অপরাধ বা এদের অসাধু উপায় অবলম্বন করেছে বা শারীরিকভাবে অসমর্থ, সেই ক্ষেত্রে কি করবে? সংসদের 2/3 সদস্যের ভোটের মাধ্যমে কি হবে? এদেরকে অযোগ্য বলে বিবেচিত করা যেতে পারে। এছাড়াও ওরা কি করতে পারে? নিজেরাও যদি চায় রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত হবে পত্র যোগে, নিজস্ব উদ্যোগে যে চাইলো না আমি কাজ করব না বা আমি এখান থেকে রিজাইন দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে তারা নিজেরাই একটা পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারে। অন্যথায় তাদেরকে কিন্তু পদচ্যুত করা যাবে না। তাহলে আমরা আজকে কি কি জানলাম? যদি পাঠ শেষে আমরা ক্লাসের একদম শেষে চলে এসেছি, আজকে আমরা আমাদের পাঠে কি কি জানলাম এক নজরে একটু দেখে নেই। জানলাম কি? সাংবিধানিক প্রতিষ্ঠান কি, সরকারি কর্ম কমিশন কি, এর গঠন ক্ষমতা ও পদের মেয়াদ ও কার্যাবলী। ঠিক আছে, আজকে আমাদের পাঠ এই পর্যন্তই থাকলো। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশন সম্পর্কে জানবো। আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। তোমাদের সাথে পুনরায় দেখা হবে ইনশাল্লাহ।